এত কি ভাবছো আফরা? মিসেস নাবিলা ডাকে ওর ধ্যান ফিরল। অবাক প্রসন্ন হয়ে বলল, আপনি হঠাৎ এ কথা জিজ্ঞেস করছেন যে? একজন ছেলের মা কেন একটি মেয়েকে এ ধরনের কথা জিজ্ঞেস করে তা তোমার ধারণা আছে? রহস্যের হাসির আদলে কথাটি বললেন মিসেস নাবিলা। আফরার মনের গভীর সন্দেহে এবার গভীর থেকেও গভীরতর হলো। নিশ্চিত ওনার কোনো একটা পরিকল্পনা আছে এসব নিয়ে। তাই আফরা খুবই সূক্ষ্মভাবে এড়িয়ে গেল মিসেস নাবিলাকে। বলল, আমি একটু বাইরে টি স্টেটটা ঘুরে আসি, ঘরে ভালো লাগছে না। টি এস্টেটের নাম করে গেলেও আফরার উদ্দেশ্য ছিল একবার ফারহানের সাথে দেখা করার। তবে সে বাড়িতে নেই, ঘরে তালা ঝুলে আছে। আফরা এতে অবাক না হয়ে পারল না। ছেলেটা সেই যে সকালে উত্তরগাঁও থেকে গাড়ি নিয়ে বেরোলো, আর খবরই নেই। অবশ্য ইলা বলেছিল যে ফারহান আগে নাকি ঘরেই থাকতো না, ফজরের আজানের পর বেরোতো আর ফিরতো রাত 12:30টার পর। সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে রাত 12টায় বাহিরে থাকা চারটিখানি কথা নয়, প্রায়শই সেনাবাহিনীর চার্জ পড়ে আশেপাশে। তবুও ফারহানের হুঁশ হলো না। এই মিটিং ওই মিটিং, এই নেতা ওই নেতার সাথে সাক্ষাতের জন্য ছুটে যেত যখন তখন। যদিও হরতাল বা কারফিউ হয় তবে তো কথাই নাই। এ সময় হয়তো জেলে মামলা খাটা আসামি হয়েছে, নতুবা গুলিবিদ্ধ হয়ে ঘরে বসে থেকেছে। এমন একটা পাষাণ মানুষের তবুও মানুষের জন্য রয়েছে গভীর চিন্তা। এখনও তাই এখানকার মানুষদের প্রয়োজনে ছুটে যেতে দ্বিধা করে না। কলেজ লাইফেও শুধু ছাত্রদের অধিকারের জন্য রাজনীতিতে জড়িয়ে পড়লেও পরে মিশে গেল সাধারণ মানুষের অধিকারের লড়াইয়ে। ছেলেটা ছোট থেকে কষ্ট নিয়ে বড় হয়েছে, তাই একটু হলেও বোঝে মানুষের সান্নিধ্য লাভের ব্যাপারটি। আফরার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। তারপর পুরো দুপুর নিজ মনে সবুজে সমারোহ চা বাগানের মাঝে বিচরণ করতে লাগলো। অদূরেই দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। সেই সাথে মনে পড়ছে এখানে এতদিনের থাকা সমস্ত ঘটনাগুলো, শ্রীমঙ্গলের প্রতিটি কোণায় বিচরণের মধুর স্মৃতিগুলো। হঠাৎই ওর পেছন থেকে শোনা গেল এক শক্ত পুরুষালী কণ্ঠ। মেঘালয়ের মতো আপনারও কাউকে মুগ্ধ করার ক্ষমতা আছে আপনার এই ক্ষমতা মানুষকে এতটাই মুগ্ধ করবে যে আপনার কথাই নিউরনে আলোড়িত হতে বাধ্য। আফরা মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। কথাটা বুঝতে ওর পাক্কা 2 মিনিট লেগেছে, কেননা ফারহানের এই কথাগুলো ছিল খুবই কঠিন। তবে যেই না কথাগুলো ও ধারণ করতে পারল, সারা শরীরে এক অন্য রকম অনুভূতি ছেয়ে গেল। চোখে মুখে উৎফুল্লতার রেশ। ফারহান দাঁড়িয়ে আছে গাছে হেলান দিয়ে, হাত জোড়া ভাঁজ থাকলেও ঠোঁটে রহস্যময়ী হাসি। শ্যামবর্ণের এই লোকটি মুহূর্তেই যে কাউকে পাগল করার মতো তীব্র ক্ষমতা নিয়ে এসেছে বোধহয়। আফরা এবার খানিকটা এগিয়ে এলো ফারহানের কাছে, ফিসফিসালো কণ্ঠে বলে উঠল, কাউকে মুগ্ধ করতে পারবো কিনা জানি না, তবে আপনাকে মুগ্ধ করতে পারলেই চলবে। নিঃসংকোচ কথা ওর। ফারহান ভেবে পায় না এই মেয়ে এতটা খোলামেলা সহজ সরল কেন। বাঙালি মেয়ে মানেই তো লজ্জার আবরণ আর অস্বস্তি ঘিরে থাকবে, তবে এসব কিছুই ওর মধ্যেই নেই। ফারহান ভ্রু উঁচিয়ে বলল, আমার সাথে ফ্লার্ট করা ট্রাই করছেন? আগে প্রচুর ফ্লার্ট করতাম ছেলেদের সাথে, তবে আপনাকে দেখে ওসব ভুলে গিয়েছি, এমনকি ভবিষ্যতেও করব না। আবারও একবার বিষয় খেলো ফারহান আফরার কথায়। এই মেয়ের রূপের তেমন তেজ, কথাবার্তার তেজ যেন সীমা অতিক্রম করেছে। ভ্যাবসা দুপুর, তবুও বহমান ফুরফুরে হাওয়া। দুপুরের রোদ্দুর পশ্চিম থেকে খানিকটা হেলে যাওয়াতে জানান দিচ্ছে যে কিছুক্ষণ পরেই বিকেল ঘনিয়ে আসবে। বর্ষাকালের বিকেলটা অনেক সুন্দর। অন্য এলাকাগুলোর কথা ফারহান তেমন জানে না, তবে এই চায়ের রাজ্যের শেষ বিকেল ওর কাছে দুর্দান্ত লাগে। মাঝে মাঝে ক্লান্তি নির্নিমেষে এভাবেই সিক্ত পথের এক কোণে বসে নিবিড়ভাবে অনুভব করত বিকেলটা। তবে ফারহানের সেই বিকেলগুলোতে কাজ করতো এক ধরনের শূন্যতা। মনে হতো কিছু একটা নেই ওর সাথে, ওর মধ্যে কিছু একটার কমতি আছে, যার জন্য এই প্রকৃতি ওকে আপন করে নিচ্ছে না। ফারহান এসব ভাবনা বন্ধ করে গাছে হেলান দেওয়া অবস্থাতেই আফরাকে জিজ্ঞেস করলো, এই অসময়ে বাংলার বাইরে কেন ঘুরছেন এখানে? এমনি ঘুরছিলাম, বাড়িতে মিসেস নাবিলা ছাড়া কেউ নেই তো, তাই ভালো লাগছিল না।
ফারহান কিছু বলল না। আফরা এবার চোখ জোড়া ছোট ছোট করে বলে উঠল, আচ্ছা, আপনি তখন উত্তরগাঁও থেকে কোথাও উদয় হয়ে গিয়েছিলেন বলেন তো? ফারহান এবার কি বলবে ভেবে পেল না, কেননা সবার অগোচরে সে গিয়েছিল নিজাম সাহেবের সাথে দেখা করতে। ইলেকশনের জন্য ওমর খুব ঝামেলা করছে, আর ফারহানের হুট করে উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা কেউই ভালো চোখে দেখছে না। আবার তখন ফারহান এই চক্রান্তের মূল কালপ্রিটের বিপক্ষে থাকার কারণে ওপর মহল থেকে অগোচরে নির্দেশ এসেছে ফারহানকে মেরে ফেলার জন্য। নিজাম সাহেব তাই ওকে সাবধান করে বলে দিয়েছেন কিছু দিনের জন্য এলাকাটি ত্যাগ করতে। ওমরের হাত অনেক দূর পর্যন্ত, তাই ওকে মেরে ফেলতেও দুবার ভাববে না। ফারহান সূক্ষ্ম চালিয়ে এড়িয়ে খানিকটা সন্দিহান হওয়ার ভান করলো আফরার মুখপানে চেয়ে। জিজ্ঞেস করলো, আপনাকে কেন বলবো? আমার লাইফ আমার যেভাবে ইচ্ছা সেভাবে লিড করতে পারি। অ্যাট এনি চান্স আপনি কি আড়ালে আবডালে আমার উপর নজর রাখছেন? ইন্টারেস্টিং। শেষ কথাটি ফারহান বলল রম্য কণ্ঠে, চোখে মুখে চরম কৌতূহলতার ছাপ। আফরা আমতা আমতা করে বলল, আমি আমি কেন আপনার উপর নজর রাখবো? সেটা তো আপনিই জানেন। কেন নজর রাখেন আমার উপর? বলেই ফারহানের ঠোঁটে দুষ্টু হাসি ছড়িয়ে পড়ল। আফরাকে এভাবে উত্ত্যক্ত করে ভালো লাগছে বেশ। ফারহান জানে আফরা ওর প্রতি দুর্বল, আর এর সুযোগটা নিতে ফারহান কখনোই বিলম্ব করে না। আফরা মুখ ফুলিয়ে বলল, এমন কিছুই না। আমি আমি তো এমনিতেই জিজ্ঞেস করেছিলাম। আমায় নিয়ে আপনার একটু বেশিই চিন্তা আফরা। শুনুন, আপনি এখানে আমার জন্য চিন্তা করতে আসেননি, এসেছেন ঘোরাফেরা করতে। আর আপনি সেরকম কিছু না করে আমার পেছনে পড়ে আছেন। উফ, ইউ আর টু মাচ সিলি গার্ল আফরা। আফরার রাগে অপমানে মুখ কালো হয়ে গেল। একই সাথে নিজেকেও অবাধে গালি দিতে মন চাইছে। আগে তো ও এমন ছিল না, তাহলে এখন এমন টিনেজারদের মতো আচরণ করছে কেন ফারহানের সামনে? যতবারই ও চেষ্টা করে নিজেকে রিপ্রেজেন্ট করতে, অমনি সব ধূলিসাৎ হয়ে যায়। মানুষের কাছে এতটা প্রশংসা পেয়ে কী লাভ যদি পছন্দের মানুষটার সামনেই হাসির পাত্র হতে হয়? আফরা এবার রাগে দুঃখে বাংলোর দিকে ফিরে যেতেই ফারহান ওর হাতের কবজি চেপে নিজের কাছে নিয়ে আসলো। মিহি কণ্ঠে বলল, এত রাগ কোথায় রাখেন আপনি? খালি কথা কথায় ভূতের মতো এদিক ওদিক চলে যান। আবারও আফরার এবার ইচ্ছে করছে ছেলেটাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। ফারহান ভ্রু উঁচিয়ে বলল, রাগ হচ্ছে আমার উপর? অনেক। ইচ্ছে করছে আমায় একেবারে চিবিয়ে খেয়ে ফেলতে? হুম। তাহলে তো আপনার রাগ ঠান্ডা করতে হয় দেখছি। তো যাবেন আমার সাথে? কোথায় যাব? গেলেই না হয় দেখতে পাবেন। ইটস এ সারপ্রাইজ মিস উইয়ার্ড গার্ল। শেষ কথাটি ফারহান বলল আফরার কানের কাছে ফিসফিসিয়ে, একেবারে হৃদয় বিদীর্ণ কণ্ঠে। আফরার সারা শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল এতে। আকাশ জানান দিয়েছে এখন বিকেলের প্রহর। রোদের হালকা মিষ্টি আলো ফারহানের মুখটা সোনালি রঙে রাঙিয়ে দিয়েছে। কী ঘোরতর সেই দৃষ্টি! আফরার মনে হলো এই লোক নিজের চাহনি দিয়ে একেবারেই মেরে ফেলবে ওকে। মাথার ওপরের গাছ থেকে ঝরে পড়েছে ছোট্ট শিউলি ফুল। আফরা মাথা নাড়ালো। হঠাৎ ফারহান ওকে যেখানে নিয়ে যাবে সেখানে যেতেই ও রাজি। শ্রীমঙ্গলের প্রতিটি পথ প্রান্তরে সে নাম লেখাবে ফারহানের সাথে। ফারহান গাড়ি থামালো কালীঘাট রোডে 14 রাইফেলের ব্যাটালিয়নের ক্যান্টিনে। আশেপাশে অনেক মানুষের সমারোহ, বেশিরভাগই পর্যটক বললে চলে। এতে খানিকটা অবাক হলো আফরা, কেননা ফারহান সচরাচর পর্যটক স্থান যেখানে মানুষদের আকর্ষণ বেশি সেখানে নিয়ে যায় না। ফারহান এমন জায়গাগুলোতেই নিয়ে যায় যেখানে মানুষের সমাগম কিছুটা কম হলেও সুন্দর মোহনীয় পরিবেশে প্রকৃতিকে এক অন্যভাবে উপভোগ করা যায়। আফরা গাড়ি থেকে নেমে পরখ করে নিল আশপাশ। সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর নেমে গিয়েছে আঁধার, তবুও আলোর সমারোহ কালীঘাট রোডটি অনন্য লাগছে দেখতে। আফরা এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ফারহানের দিকে, বলল, এখানে আমায় কেন নিয়ে এসেছেন ফারহান? ওই যে তখন বললাম না, আপনার মুড ভালো করার জন্য নিয়ে এসেছে। ফারহানের নিষ্প্রভ কণ্ঠ। মনে মনে চরম বিরক্ত হলো আফরা। একে তো ফারহান পুরোটা পথে কোনো কথা বলেনি, আর আফরা এই প্রশ্নটা করার পর বরাবর একই উত্তর দিয়ে যাচ্ছে। আফরা এবার কৌতূহল নিয়ে অন্যত্র তাকালো।
এই লোকের সাথে কথা যত কম বলা যায় ততই ভালো, নাহলে তেরা তেরা উত্তর দিয়ে মাথা বিগড়িয়ে ফেলবে। ফারহানের পিছু পিছু আফরা একটি চায়ের দোকানের সামনে এলো। নাম নীলকণ্ঠ টি কেবিন। শ্রীমঙ্গলের অন্য 4-5টা চায়ের দোকানের মতো এটি না, বেশ সুন্দর আর পরিপাটি করে সাজানো এই দোকানটি। ফারহান এক কোণে বসে পড়ল এবার, সেই সাথে আফরাও। আফরা এবার জিজ্ঞেস করলো, আমরা কি এখানে চা খেতে এসেছি? হ্যাঁ। আপনার তো জানার কথা যে আমি চা তেমন একটা খাই না। ফারহান মিহি হেসে হাতের মোবাইলটা আর হাত ঘড়িটা খুলে সামনের টেবিলে রেখে দিল। আজ আবহাওয়াটা ঠান্ডা, তাই ফারহানের শীতল রূপে বেশ আকর্ষণীয় লাগছে। ঠোঁটে এক ধরনের চাপা হাসি। ফারহান একটু টেবিলে ঝুঁকে আফরার চোখে মনোনিবেশ করলো, বলে উঠল, চায়ের দেশে এসেছেন আর চা খাবেন না তা কি সম্ভব? আর আপনার মুড ভালো করার জন্য এই খ্যাতনামা নীলকণ্ঠ টি কেবিন এর 7 রঙের চা হলো বেস্ট। আপনার তো এমনিতেও আকাশের মতো মুড, এই ভালো থাকেন তো এই জ্বলন্ত আগ্নেয়গিরির মতো পারলে আমায় ঝলসে ফেলেন। এখন চা কি খাবেন নাকি ওই ব্রয়লার আমেরিকানদের মতো কফি কফি করে বেড়াবেন? আফরার মুখে কিঞ্চিত রাগের আভাস। অপমানে থমথম করছে ওর মুখশ্রী। ফারহান কি সিরিয়াসলি ওর রাগ ভাঙানোর উদ্দেশ্যে এখানে এসেছে, নাকি রাগের মাত্রা আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এখানে এনেছে? আফরা এবার দাঁতে দাঁত চেপে বলে উঠল, ফাইন, তো ভালো করুন আমার মুড, ফটাফট চা আনতে বলুন। ফারহান মিহি কণ্ঠে গুড গার্ল সম্বোধন করলো আফরাকে। তারপর একজনকে নিয়ে আসতে বলল 2 কাপ সেই বিখ্যাত 7 রঙের চা। আফরা এবার কটাক্ষ গলায় বলল, যদি চা খেয়ে আমার মাথা ঠান্ডা না হয়, আপনার মাথা খেয়ে ফেলবো আমি, কিন্তু রিমেম্বার দ্যাট। দেখা যাবে। অল্প সময়ের ব্যবধানে হাফ প্যান্ট আর টি শার্ট পরা এক কিশোর ট্রেতে করে নিয়ে এলো চা। আফরা সেদিকে ধ্যান না দিয়ে মোবাইল স্ক্রল করছিল, কিন্তু যেই না চায়ের গ্লাসটির দিকে তাকালো অমনি স্তব্ধ হলো সে। চা বলতে আফরা যেমনটা ধারণা করেছিল এর রূপ আর রং একেবারেই ভিন্ন। অবাক প্রসন্ন গলায় সে ফারহানের উদ্দেশ্যে বলল, এটা কি? আপনার বিক্ষিপ্ত মন ভালো করার ঔষধ। ফারহানের টনক নাড়ানো কণ্ঠে আর চায়ের দিকে তাকিয়ে আফরা যেন বাকরুদ্ধ হয়ে গেল। একটা নর্মাল গ্লাসে চায়ের পরপর 7টা লেয়ার আছে, যেটার কালার আর টেস্ট দুটোই ভিন্ন। আফরা সেটা গুনেও দেখলো ভালো করে। ফারহান আফরার এক্সপ্রেশন দেখে চা বোঝার বুঝে নিয়েছে, তাই বসার চেয়ারে আর একটু আরাম করে নিজের শরীর এলিয়ে দিল। বলল, ফার্স্ট ইমপ্রেশন ক্যান বি দ্য লাস্ট ইমপ্রেশন। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনার ভালো লেগেছে, তাই এইভাবে চোখ দিয়ে না খেয়ে টেস্ট করে দেখুন কেমন লাগে এটা। আফরার কথা অনুযায়ী করলো তাই। 7টা লেয়ারের একটার টেস্টও অন্যটার সাথে মিল নেই। শুরুতে একটু তেতো লাগলেও পরে জিনিসটা ভালো লাগলো আফরার। প্রসন্ন হয়ে বলে উঠল, ইমপ্রেসিভ। বাহিরের পথ ধরে আনাগোনা চলছে হাজারো যানবাহনের। অদূরেই একটা ছোট্ট মার্কেট আছে, যেখানে বার্মিজ আর ইন্ডিয়ান নানা ধরনের তৈজসপত্র পাওয়া যায়। ফলে মানুষের শোরগোল কম নয়। আফরার কেন যেন ভালো লাগলো এসব। শ্রীমঙ্গলে এসেছে আজ অনেক দিন তো হলো, কিন্তু এখানে মানুষ একেবারেই কম। আর আফরা এত জনমানবহীন জায়গায় বসবাস করে অভ্যস্ত না কখনোই। আফরার হঠাৎ মনে পড়তে লাগলো আমেরিকাতে থাকাকালীন দিনগুলোর কথা। রাতে এই সময় প্রায়ই সে পার্ট টাইম জব শেষ করে বেরিয়ে পড়তো ওয়াশিংটন ডিসির ব্যস্ততম সড়কগুলো বিচরণ করতে। আফরা ছিল বাউন্ডুল্লে ধরনের মেয়ে। ঘরে থাকাটা বরাবরই ওর কাছে অপ্রিয় ছিল, তাই সুযোগ পেলেই হাইওয়ে ধরে লং ড্রাইভ, ক্যাম্পিং, বনফায়ার, নাইট আউট এগুলোতে এতটাই বুঁদ হয়ে গিয়েছিল যে মনে হতো এটাই ওর প্রকৃত আনন্দ। এতেই বুঝি মানুষের সুখ নিহিত থাকে। এই ভালোবাসা, কেয়ার, অনুভূতি এগুলো মৌ ছাড়া আর কিছুই না। আর আজ এই আফরা নিজেকে কল্পনা করলেই অবাকের ওপর অবাক হয়। এই বাংলাদেশের মানুষ, এই শ্রাবণ মাস, এই চা বাগান, এই সবুজ গালিচার মনোরম দৃশ্য ওর চিন্তাধারায় পরিবর্তন করে দিয়েছে। আর মনের এক বিশাল অংশ দখল করে রেখেছে সামনে বসায় মোহনীয় মানুষটি। কাল সকালে টাঙ্গুয়ার হাওর যাওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছে রওশিন, ইলা আর মারুফ। উদ্দেশ্য মারুফের বার্থডে সেখানে সেলিব্রেট করা।
প্রথমে ইলা আর মারুফ নাখুশ ছিল ওখানে যাওয়ার ব্যাপারে, যেহেতু রওশিন সবে মাত্রই জ্বর সারিয়ে উঠেছে। কিন্তু রওশিন কিছুতেই চাচ্ছে না যে ওর জন্য কেউ কোনো সিদ্ধান্ত বদলে ফেলুক। অগত্যায় রাজি হলো মারুফ আর ইলা। তাছাড়া টাঙ্গুয়ার হাওড়ে যেহেতু ওদের সাথে আফরা, ফারহান আর ফাহিমও যাচ্ছে, তাই আনন্দটা নেহাত কম নয়। ওদের পরিকল্পনা প্রথমে ছিল সকালে ঘাটে গিয়ে একটা ট্রলার সারাদিনের জন্য ভাড়া করবে, কিন্তু ফাহিমের পরামর্শ সাপেক্ষে ওরা সবাই এক রাত সেখানে আড্ডা দিবে বললে ধাতস্থ করলো। ইলা আর মারুফের মনে এতে তুমুল আনন্দ, সেই সাথে খুশির জোয়ার। তবে রওশিন ওপর দিয়ে হাসির আবরণ দিয়ে রেখেছে শুধু। ওর ভেতরটা একটু উকি মারলেই দেখা যাবে ভেতরে ভেতরে দুঃখে কষ্টে ছাড়খাড় হয়ে যাচ্ছে মেয়েটি। ফাহিমের সেই কথাগুলো ভেঙে দিয়েছিল ওকে। ফাহিমেরই বা কী দোষ? সে কি কখনো বলেছে যে সেই রওশিনকে ভালোবাসে? ওর মনে আফরার জন্য অনুভূতি আছে, সেটাই অনেক। অ্যাটলিস্ট রওশিন নিজের ভালোবাসার মানুষটিকে না পেলেও সে কাম্য করে ফাহিমের খুশিটা। নিবিড় রাতের আকাশে দৃশ্যমান লক্ষ লক্ষ তারা, একফালি চাঁদের আলো খেলার আবরণে এখানকার প্রতিটি রাস্তা মায়াবী মনে হচ্ছে আফরার কাছে। গাড়ি ড্রাইভ করছে ফারহান, ওর সুগভীর নয়নের দৃষ্টি সামনের পিচ ঢালাই পথের দিকে। হেডলাইটের আলোতে সামনের আধার আংশিক কেটে গেলেও পুরোপুরিভাবে কেটে যায়নি। কিছুক্ষণ আগেই রামনগরে পেপারের দোকানটার সামনে ফাহিমের সাথে দেখা হলো ওদের। অবশ্য ফাহিমই কল দিয়ে ওদের আসতে বলেছে। ফাহিমের হাতে ছিল বিশাল দুটি ব্যাগ, ঘামে ভিজে ছিল ওর প্রশস্ত কপাল, ঠোঁট দুটো ক্লান্তির দরুন কাঁপছে তিরতির করে। ফারহান জিজ্ঞেস করলো, হাতে এসব কি ফাহিম? কালকে হাওড় যাচ্ছি না, ওসবের জন্য কিছু জিনিস কিনলাম। খালি হাতে গেলে ইলা গলা টিপে মেরে ফেলতো আমায়। আফরাকে দেখা মাত্রই অবাক হলো ফাহিম, জিজ্ঞেস করলো, আফরা, আপনি এখানে যে? আফরা কিছু বলতে যাবে তার আগেই ফারহান বলে উঠল, আমি নিয়ে এসেছি ওকে। কেন, কোনো সমস্যা ফাহিম? ফারহানের নিদারুণ কণ্ঠ। সচরাচর ও এমনভাবে কখনোই ফাহিমের সাথে কথা বলে না। মিসেস নাবিলা বা মিস্টার ইফাজের সাথে ফারহানের যেমনই সম্পর্ক হোক না কেন, ফাহিমের সাথে ওর বন্ডিং প্রচণ্ড ভালো। তবে এই প্রথম একটি বিশেষ কারণে ও এড়িয়ে যাচ্ছে ফাহিমকে। কারণটির নাম আফরা। ফারহান জানে না ফাহিমের সাথে আফরাকে দেখলে ওর মনে এত অস্থিরতা বিরাজ করে কেন। তবে যেই দিন থেকে ফারহান জানতে পেরেছে যে ফাহিম পছন্দ করে আফরাকে, তখন থেকেই ও যেন প্রচণ্ড বিচলিত মনে করে নিজেকে। মনে কাজ করে তুমুল উত্তেজনা। এই উত্তেজনা যে আফরাকে নিয়ে, এই নিয়ে ওর মনে কোনো সন্দেহ নেই। ফারহানের এমন কথায় ফাহিম তেমন কোনো প্রত্যুত্তর দিল না। মনে মনে তবে এমন কাজে অবাক হলো বেশ। ফাহিমের কাজ আছে, মিস্টার ইফাজ বলেছেন হসপিটালের ডিউটি সম্পন্ন করে একটু বাজারের দোকান থেকে ভাড়া তুলে আনতে। তাই ব্যাগগুলো ফারহানের গাড়ির ডিকিতে তুলেই সে অন্য রাস্তায় পা বাড়ালো। তারপর আফরা আর ফারহান উদ্যত হলো নেলসন টি এস্টেটের উদ্দেশ্যে। কালীঘাট রোড থেকে নেলসন টি এস্টেটে যাওয়ার পথে আর একটা টি এস্টেট পড়ে, নাম নূরজাহান টি এস্টেট। সিলেট বিভাগের অন্তর্গত এই নূরজাহান টি এস্টেট এখানকার সবচেয়ে বড় টি এস্টেটগুলোর মধ্যে একটি। আসলে এটার পরিধি বিশাল, যা রাতের আধারে বাহির থেকে দেখলেই ভালো মতো বোঝা যাচ্ছে। আফরা এবার ঘাড় বাঁকিয়ে ফারহানের দিকে তাকালো। ফারহান বলল, কিছু বলবেন? আফরা দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে আওড়িয়ে নেয় একটু শান্তি মতো এই ছেলেটার রূপ উপভোগ করতে পারবে না। কথাটি অন্যদিকে ঘোরানোর জন্য সে বলল, আপনি কি কাল সত্যিই যাচ্ছেন আমাদের সাথে হাওড়ে? যাওয়ার তো ইচ্ছে ছিল না। তাহলে এখন যাওয়ার ইচ্ছে হলো কেন? ফারহান ড্রাইভ করতে করতেই একবার মাথা ঘুরিয়ে দেখে নিল আফরাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনার জন্য? ফারহান হয়তো কল্পনাও করতে পারবে না যে ওর এই কথাটি কত গভীর প্রভাব ফেলেছে আফরার মনে। আফরা হতভম্ব, নিষ্প্রভ, কেননা ও কল্পনা করতে পারেনি এমন উত্তর ফারহান দেবে। আফরার চোখের পলক ফেলা যেন বন্ধ হয়ে গিয়েছে এমন হৃদয়ঘাতী কথায়। নিশি রাতে বহমান ফুরফুরে বাতাস, অদূরে লম্বা ডানা মেলা গাছগুলো ঝাঁপ দিয়ে চলেছে নিজের ডালপালা। ফারহান নামক এই পুরুষটি আফরার কাছে এই ডানা ঝাপটানো গাছগুলোর মতোই মনে হচ্ছে এখন। আফরা বিড়বিড়িয়ে বলে উঠল, আপনার পাগলামোগুলো এখন দৃশ্যমান আমার কাছে ফারহান। খুব শীঘ্রই আমার জন্য
আপনার এই পাগলামো আমার নিজের কাছেও প্রকাশ পাবে। আমি জানি না কেন আপনি আমার নিজে থেকে দূরে সরিয়ে রাখছেন, তবুও আমি জানি এটা আপনি বেশি দিন পারবেন না, কারণ প্রেম কখনোই লুকিয়ে রাখা যায় না। আর আমি তো আপনার দুর্বলতা, সেটা তো লুকিয়ে রাখা অসম্ভব। আজ ভোরে পাখির কলকাতানো সংকেত দিচ্ছে এই তো সময় ঘনিয়ে এসেছে টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার। পিটপিট করে চোখ খুলল আফরা। মুখের ওপর পূব দিকের বারান্দা ভেদ করে আছড়ে পড়ছে রোদ্দুর। সকালবেলা সীমান্তবর্তী এই পূর্ব দিকটা অনন্য সুন্দর মনে হয় আফরার কাছে। রোদ্দুরের আনাগোনা দেখলে মনে হয় যে সূর্য বুঝি বাংলাদেশে ওপারে থাকা ভারতের মেঘালয়ের পাহাড়গুলোর সাথে রৌদ্রময়ী লুকোচুরি খেলছে। এসব কিছু দেখেই আফরার মন প্রসন্ন হয়ে গেল। টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার ডেট পিছিয়ে গিয়েছে বিশেষ কারণে, আর এর মধ্যে হয়ে গেছে অনেক কিছু। অনেকদিন পরও একটা শান্তির ঘুম দিয়েছিল। ফারহানের সাথে কাটানো সময়গুলো খুবই সাধারণ প্রেক্ষাপটের ভিত্তিতে মনে হলেও ওর কাছে এগুলো অনেক বিশেষ স্মৃতি। আফরা হন্তদন্তভাবে উঠে ফ্রেশ হয়ে নিল। ইলার রুমে গিয়ে দেখলো ইলাও ঝড়ের গতিতে রেডি হচ্ছে। মেয়েটা বরাবরই লেট লতিফ, কোনো কাজ সময় মতো করা একেবারে অসম্ভব ওর জন্য। ইতিমধ্যে ফাহিম আর মারুফ থেকে বেশ কয়েকটা ঝাড়িও খেয়ে ফেলেছে। আফরা তপ্ত শ্বাস ফেলে ইলার উদ্দেশ্যে বলল, তুমি জানো যে লেট করলে ফাহিম তোমায় বকবে, তাহলে এত লেট কেন করলে? আর আপু বইলো না, ঘুমটা কাটাতেই পারছিলাম না। আর কতক্ষণ লাগবে তোমার? ফাহিম ডাকছে তো। এই তো হয়ে গেছে, তুমি নিচে যাও ওদের কাছে, আমি আসছি। আফরা তারপর নিচে ড্রয়িং রুমে পা বাড়ালো। আজ আফরা একটা বেগুনি রঙের সালোয়ার কামিজ পরেছে। এই জামাটি আফরা নিয়েছে ইলার কাছ থেকে। আফরা সালোয়ার কামিজে অভ্যস্ত না, ওর মনেও পড়ে না ও লাস্ট সালোয়ার কামিজ কবে পরেছিল। তবে এই বেগুনি রঙটা ওর ফর্সা গায়ে মারাত্মকভাবে ফুটে উঠেছে। সিঁড়ি বেয়ে আফরা নামার সময়ে ওর চোখাচোখি হলো ফাহিমের সাথে। ফাহিম কিছুক্ষণ আফরার এই রূপে বিমূঢ় হয়েছিল, তবে আফরা চোখ সরিয়ে ফেলল ফাহিম থেকে। সেদিন রাতে মিসেস নাবিলা আর মিস্টার ইফাজের কথার সাপেক্ষে ফাহিমকে এড়িয়ে যাওয়াটাই ওর জন্য ভালো। আসলে সেদিন রাতে ফারহানের সাথে বাড়িতে ফেরার পর রাতে মিসেস নাবিলা আর মিস্টার ইফাজ এসেছিল আফরার কাছে। আফরা তখন খাওয়া দাওয়ার পর্ব ছুটিয়ে আনমনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিল। তখন ওনাদের একসঙ্গে নিজের ঘরে দেখে খানিকটা বিস্মিত হয় আফরা। তবুও সেটা আফরা প্রকাশ করলো না। ভদ্রতার খাতিরে বলল, দাঁড়িয়ে আছেন কেন আঙ্কেল আন্টি, বসুন না। মিস্টার ইফাজ আর মিসেস নাবিলা বসে পড়ল খাটের এক প্রান্তে। মিস্টার ইফাজের মধ্যে খানিকটা জড়তা কাজ করছে দেখে আফরা ভ্রু কুচকাল। বলল, এত অকওয়ার্ড ফিল করছেন কেন আঙ্কেল? কিছু বলতে চান বললে বলে ফেলুন, আমি শুনছি। আসলে মিস্টার ইফাজ এতটুকু বলে থেমে গেলেন। আফরা আবারও বলল, আসলে কি আঙ্কেল? চরম বিরক্ত হচ্ছেন মিসেস নাবিলা নিজের স্বামীর এমন গর্ধব টাইপ ব্যবহারে। এমন জরুরি কথা যদি এভাবে ছন্নছাড়া হয়ে বলতে থাকে তাহলে কেই বা গুরুত্ব দেবে ওনার কথায়। মিসেস নাবিলা ভাবলেন, না, এমন গুরুত্বপূর্ণ কথা স্বামীর আশায় রেখে দিলে চলবে না, ওনাকে নিজেই কথাটি এগোনোর ব্যবস্থা করতে হবে। বলেই মিসেস নাবিলা এবার আফরাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার সাথে কথা হয়েছে তোমার আফরা? কথা তো আমার ড্যাডের সাথে প্রতিদিনই হচ্ছে, কিন্তু কেন আন্টি? মিসেস নাবিলা এবার ভনিতা না করে বলে ফেললেন, আসলে আফরা, আমি তোমায় শুরু থেকেই অনেক পছন্দ করেছিলাম আমার ছেলে ফাহিমের জন্য। আর এখন আমরা আর তোমার ফ্যামিলি এ বিষয়ে এগিয়ে যেতে চাইছি আর কি। আমরা তোমার মতামত জানতে চাই। তুমি এর আগেও বলেছিলে যে ফাহিমকে তোমার পছন্দ, তো এখন এ ব্যাপারে তোমার কি মতামত আফরা? আফরা স্তব্ধ হয়েছিল কিছুক্ষণ। গলার স্বর ক্রমশ আটকে এসেছে। নিষ্পলকভাবে সে তাকিয়ে রইল মিসেস নাবিলার দিকে। আর যাই হোক, বিয়ে নিয়ে ওর মস্তিষ্ক বরাবরই শূন্যের কোঠায় চলে যায়। আরও ভাবতেও পারেনি যে মিসেস নাবিলা এইভাবে আফরাকে ফাহিমের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে বসবে। আফরার সন্দেহ হয়েছিল, শুরুতেই কিছুটা সন্দেহ হয়েছিল যখন ওর ড্যাড এমনকি মিসেস নাবিলাও ফাহিম সম্পর্কে ওকে এমন ধরনের প্রশ্ন করেছিল। তবে আফরা স্বভাবতই প্রত্যুত্তর দিল সবাইকে। এর মুখ্য কারণ একজন ব্যক্তিত্ববান মানুষ হিসেবে ফাহিমকে ওর ভালো লাগে, দ্যাটস ইট।
এর বেশি ও ফাহিমকে এক বিন্দু কল্পনাও করতে পারেনি। আর কল্পনা করবেই বা কিভাবে, যেখানে ওর মন মস্তিষ্ক জুড়ে ফাহিমেরই আপন চাচাতো ভাই ফারহান বাসা বেঁধেছিল। তবে ফারহানকে নিয়েও কখনো বিয়ের মতো সম্পর্ক করার ব্যাপারটা নিয়ে ভাবেনি। সেখানে মিসেস নাবিলার এতটা এগিয়ে যাওয়া রীতিমতো চুপসে দিয়েছে ওকে। আফরা জিভ দিয়ে শুষ্ক ঠোঁট জোড়া ভেজালো। ওর স্নায়ু ক্রমশ উত্তল হয়ে পড়েছে। কথাটা জিভের আগায় এসে পড়লেও সাজিয়ে বলতে পারবে কিনা ঘোরতর সন্দেহ। আফরা তপ্তশ্বাস ছাড়ল। মিসেস নাবিলার উদ্দেশ্যে বলে উঠল, আমি আমি এ ব্যাপারে ফাহিমের সাথে একান্তে কথা বলতে চাচ্ছি আন্টি। মিসেস নাবিলা আর মিস্টার ইফাজ আর কথা বাড়ালেন না। প্রস্থান করলেন আফরার পরিপাটি ঘরটি। আফরার শরীর উত্তেজনায় আর রাগে রীতিমতো রিডি করছে। এখানে আসার পর এই প্রথম নিজ থেকে কল দিল মাকে। আফরা কোনো মতে নিজের রাগ চেপে রেখেছে। ওর মম কল রিসিভ করা মাত্রই আফরা কাট কাট গলায় বলে উঠল, Where are you, Mom? I wanna talk with you. It's urgent. বলতে পারো, আমি পুরো ফ্রি। মিসেস নাবিলার সাথে কি কথা হয়েছে তোমার আর ড্যাডের? ও, উনি তবে তোমার বলেছে সব কথা? আফরার মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। চিৎকার করে বলে উঠল, How dare you, Mom? Without my permission তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করছো। যেদিকে আমি আমার বিয়ে নিয়ে ভাবিনি, তুমি বাবার কে হও? আমার বিয়ে নিয়ে দাও। মুখ সামলে কথা বলো আফরা, বেয়াদবি একটা সীমা আছে। বুলশিট, স্টপ করো প্লিজ। আর তুমি ভাবলে কি করে তুমি বললেই আমি বিয়েতে রাজি হয়ে যাব? আমার ফ্রিডম আমি নিজে হাতে কেড়ে নিব? ফাহিম ছেলে হিসেবে অনেক ভালো, তাই বলে বিয়ে? নেভার এভার। আমেরিকায় থাকাকালীন কতগুলো রিলেশন করেছি আমি। তখনকার টাইমে যদি এরিকের মতো একজনকে রিজেক্ট করতে পারি, তবে ফাহিম ক্ষতি কি? ফাহিম আর এরিক এক না অ্যাফি? থমথমে গলায় বললেন মিসেস নীলু। আফরা তার ছেলের হাসি হেসে বলল, এক হবে কেন? এরিক ছেলে হলে ফাহিমকে মেয়ে যে এক হবে না? মিসেস নীলু কোনো মতে নিজের রাগ সংযত করে রেখেছে। মেয়েটার মধ্যে একটু পরিমাণেও ভদ্রতার ছিটে ফোটাও নেই। অন্যের সাথে ভদ্রতার সহিত থাকলেও নিজের মমের সাথে আফরার আচরণ একেবারেই স্বাভাবিক না। তবে আফরার কাছে এবার স্পষ্ট হতে শুরু করলো সব কিছু। কেন ওর মা ওকে বাংলাদেশে পাঠিয়েছে, কেন মিসেস নাবিলা এতদিন ওকে জোর করেছে ফাহিমের সাথে একান্ত সময় কাটানোর জন্য। এর মানে এসব কি পূর্ব পরিকল্পিত ছিল? আফরা কানে মোবাইল রেখেই ধপ করে খাটে বসে পড়ল। ওর কাছে স্পষ্ট হওয়া শুরু করেছে ফাহিমের প্রথম দিনের ব্যবহার, অগোচরে স্মিত হাসি, ওর এত যত্ন করা, ফারহানের কারণে আফরার মনক্ষুণ্ণ হলে হাসানোর চেষ্টা করা। তার মানে ফাহিম প্রথম থেকেই আফরাকে পছন্দ করত, যা বিন্দু মাত্র টের পায়নি সে। আর পাবেই বা কীভাবে, যেখানে ওর জীবন ফারহান নামক এক মায়া জালে আবদ্ধ হয়েছিল। ফারহানের সাথে ওর সূত্রপাত হয় তিক্ত ঘটনাসমূহ নিয়ে। ওদের সূচনা হয়েছিল খুবই অন্যরকম। ফারহানের ওভার অ্যাটিটিউড, দাম্ভিকতা, এসব বিরক্তিকর চরম সীমান্তে নিয়ে যেত আফরাকে। আর এই বিরক্তিটাই আস্তে আস্তে হৃদয় গভীরত্ব লাভ করে এতটাই ছড়িয়ে পড়ে এখন মন মস্তিষ্কে কেবলমাত্রই ফারহানের বসবাস, যার দারুণ ফাহিমকে নিয়ে ভাবার চিন্তাও করেনিও। তবে আফরা চুপ রইল, বিন্দু মাত্র অপর প্রান্তে থাকা মাকে বুঝতে দিল না এই কথাগুলো। তারপর পট করে কল কেটেই বিছানায় শরীর এলিয়ে দিল। ওর নিঃশ্বাস ঘন হয়ে আসছে, বুক ওঠানামা করছে বারবার, দৃষ্টি নিবদ্ধ ঘূর্ণায়মান সিলিংয়ের ফ্যানটির দিকে। এই বিয়ে থামানো ওর কাছে ব্যাপার না, তবে বড় ব্যাপার হলো ফারহান কেউ যদি জানতে পারে যে ও ফাহিমকে না ফারহানকে পছন্দ করে, এমন একজন মানুষ যার জীবনের কোনো নিশ্চয়তা নেই, এসব কিছু কিভাবে সামলাবে আফরা? ঘটনাটির পরের দিনই আফরা সরাসরি কথা বলল ফাহিমের সাথে। ফাহিম সেদিকে ছিল ওর উত্তরের অগাধ অপেক্ষায়। একজন পাষাণ শ্রেণীর মানুষের মতো আফরা সরাসরি প্রত্যাখ্যান করল ফাহিমকে, যেমনটা এরিককে করেছিল। পার্থক্য শুধু একটাই, এরিক যেখানে ইমোশনাল হয়ে গিয়েছিল, ফাহিমের মুখে তখনও ছিল প্রাণবন্ত একটা হাসি। আফরা তবে ঠিকই ওর মনের চাপা কষ্টটা দেখতে পেলেও রইল নির্বিকার। নিজের ওপর বড্ড রাগও হলো আফরার যে এতদিন সে কেন ফাহিমের মনস্তাত্ত্বিক ব্যাপারটি বুঝতে পারেনি।
সবচেয়ে অবাক করা আরও একটি বিষয় হলো যে এই ব্যাপারে ফারহানের একেবারেই ধারণা নেই। মিসেস নাবিলা চাননি যে ফারহান এ ব্যাপারে ওদের মধ্যে বাধা হয়ে দাঁড়াক, চায়নি আফরাও। কেননা ফারহান যদি একবার জানতে পারে যে আফরা আর ফারহানেরই নিজের আপন চাচাতো ভাই ফাহিমের ব্যাপারটি বিয়ে পর্যন্ত এগিয়ে গিয়েছিল, তবে ফারহান আর যাই হোক আফরার কাছাকাছি কখনোই আসার চেষ্টা করবে না। পেরিয়ে গেল 48 ঘন্টা, কিন্তু আফরা আর ফাহিমের সাথে এ ব্যাপারে কোনো কথা বলেনি। তবে ফাহিমের মনে খচখচানি ছিল যে ঠিক কোন কারণে আফরার অমত হয়েছিল এই বিয়েতে। ও তো চাইলেই সময় নিতে পারতো, কিন্তু সরাসরি নাকচ করাটাই বেশ ভাবিয়ে তুলেছে ফাহিমকে। তবে সে আফরাকে জিজ্ঞেস করলো না এ ব্যাপারে। ফাহিম দীর্ঘশ্বাস ছাড়ল, মনে মনে আওড়িয়ে নিল এমন জিনিসের প্রতি নজর দিতে যেটা কখনোই ওর হবে না। তারপর নিজেকে সহজ করে আফরার উদ্দেশ্যে বলল, আপনি রেডি আফরা? হুম। মারুফের সাথে বাইরে চলুন তাহলে, ফারহান বাইরেই আছে। স্নিগ্ধ সকালের এই সময়ে বাতাসটা অত্যন্ত ফুরফুরে থাকে। ফারহানের প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো এক এক করে গাড়িতে উঠিয়ে নিল। টাঙ্গাউর হাওর যাওয়া হবে, সকলেই উঠেছে। ফারহান সকালে উঠেছে বললে ভুল হবে। ফজরের মুহূর্তেই সাব্বিরা শামসু তাকে এসে ডেকে তুলেছে। সাব্বিরা শামসু যাবে ওদের সাথে টাঙ্গাউর হাওরে। এর জন্য কেউ খুশি হোক না হোক, বেজায় খুশি হয়েছে চঞ্চলা ইলা। ফারহান সব কিছু গাড়ির পেছনে রেখে একবার গাড়িতে একটু হেলে দাঁড়িয়ে রইল, দৃষ্টি নিবদ্ধ অপেক্ষারত মানুষগুলোর আশার দিকে। অবশেষে সেই প্রহর কাটিয়ে সর্বপ্রথম এলো বেগুনি সালোয়ার কামিজ পরনে এক অপরূপা নারী। ফারহান একবার তাকেই আর চোখ সরাতে পারল না। ওর বোধ অনেক পরে আন্দাজ করতে পেরেছে যে মানবীটি কে। ঘাড়ের একটু নিচ পর্যন্ত ঢেউ খেলানো চুল, কোণে সুন্দর করে সিথি করা, হাতে কোহিনূরের মতো ঝকঝক করা ব্রেসলেট, আর সেই লোভনীয় রূপ। ফারহানের হৃদয়ের কম্পন বন্ধ হয়ে গিয়েছে ক্রমশ। আফরাকে সালোয়ার কামিজে এতটা সুন্দর লাগতে পারে এ নিয়ে ওর ধারণা ছিল না বিন্দু মাত্র। আফরা বুঝতে পারছে ফারহানের এই দৃষ্টি, তবু ওর মধ্যে লাজুক ভাবটা টেনে আনতে পারলো না। ওর বেহায়া দৃষ্টি বরাবর ফারহানের বিমুগ্ধ চোখগুলোতে ডুব দিতে যেতে চায়। অজান্তেই ফারহান শীতল কণ্ঠে বলে উঠল, সুন্দর। এছাড়া আর কোনো রূপ কথা হলো না ওদের মাঝে। আফরা একটা জিনিস ভালো মতোই খেয়াল করেছে, ওদের মধ্যে কথাবার্তা খুব বেশি একটা হয়নি, তবুও মন দুজনকে খুব কাছাকাছি টেনে নিয়ে এসেছে। এই প্রণয়ের পরিণয় আদৌ হবে কিনা কে জানে। ফাহিম, ইলা, রওশিন আশা সাপেক্ষে শুরু হলো তাদের যাত্রা। প্রথম শাহজালাল মাজার পেরিয়ে সুনামগঞ্জ, তারপর সুনামগঞ্জের বড় ব্রিজের থেকে তাহিরপুর নৌকা ঘাটে। গাড়ির একেবারে পেছন সিটে আফরা আর রওশিন বসেছিল। দুজনের মধ্যে অনেক আলাপচারিতা হয়েছে, আবার মাঝে মাঝে ডুবে গিয়েছে সকালের এই বর্ণিল সৌন্দর্যে। তারপর 8:30 নাগাদ ওরা পৌঁছালো সুনামগঞ্জের তাহিরপুর নৌকা ঘাটে। নৌকা আগে ভাড়া করে রেখেছিল ফাহিম, তাই খুঁজে পাওয়া আর দরদাম নিয়ে তেমন একটা বেগ পেতে হয়নি। একে একে নৌকায় উঠে পড়ল ফাহিম, ফারহান, রওশিন, সাব্বির, শামসু, মারুফ আর ইলা। শুধু দাঁড়িয়ে রইল আফরা। এত উঁচু আর ঢেউয়ের তালে নাচানো নৌকাতে উঠতে বেশ বেগ পেতে হয়েছে। ফাহিম খেয়াল করেছিল বিষয়টা। অতঃপর আফরার উদ্দেশ্যে হাত বাড়ানোর আগে ফাহিমকে চরম অবাক করে দিয়ে হাত এগিয়ে দিল ফারহান। আফরা কিছুক্ষণ ওর হাত বাড়ানো দেখে প্রতিক্রিয়াহীন হয়ে রইল, যার দরুন নিচু হলো ফারহান। আড়ষ্ট ভঙ্গিমায় বলে উঠল, আমার হাত ধরুন আফরা, আমি আপনার সাথে আছি। কখনো আকাশের মতো নীল, কখনো আয়নার মতো স্বচ্ছ, এমন স্নিগ্ধ রঙে রাঙা পানিতে টইটুম্বুর এই টাঙ্গাউর হাওর। ইতিমধ্যে ট্রলারের ইঞ্জিন স্টার্ট হওয়াতে সেটা তাহিরপুর ঘাট থেকে ছুটে অনেক দূরে চলে গিয়েছে হাওরের উদ্দেশ্যে। দূরে মেঘালয় রাজ্যের পাহাড়, ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, চেনা অজানা অগণিত পাখির কলকাতান আর করজ হিজল বনের অপরূপ সৌন্দর্য ও সমারোহে বিমূঢ় হয়ে রইল আফরা। সময়টা এখন বর্ষাকাল, আষাঢ়ের শেষ সময় পাড়ি দিয়ে যে কোনো সময় রূপ নেবে শ্রাবণ হাওয়ায়। চারিদিকে তাই থই থই করছে জলাধার। আকাশ পরিষ্কার, সে নীল আকাশের সাথে হাওরের পানিকে লাগছে আয়নার মতো স্বচ্ছ। ইলা, রওশিন, মারুফ তিনজন ট্রলারের ছাদে চড়ে জম্পেশ আড্ডা দিচ্ছে। সাথেই বসে রয়েছে আফরা।
তবে ওদের আড্ডায় মেয়েটার কোনো হুঁশ জ্ঞান নেই। ইলা জিজ্ঞেস করলো, আপু এত চুপ হয়ে আছো কেন তুমি? এখানকার রূপের কারণে চুপ হয়ে আছি। মিনমিনিয়ে বলে উঠল আফরা। ওর ঘোর এখনো কাটেনি। অপার নয়নে তাকিয়ে রইল সে প্রশস্ত হাওরের দিকে। অগোচরে মুচকি হাসল রওশিন। আফরা মেয়েটার এই বিমূঢ় রূপে মারাত্মক লাগে। তাই তো ফাহিম বোধহয় পছন্দ করেছিল আফরাকে। ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়ল রওশিন। মাঝে মাঝে আফরাকে দেখলে ওর হিংসে হয়। এক কথায় প্রচণ্ড রকমের হিংসে হয় এমন সুন্দর রূপ দেখে। আচ্ছা, আফরার 1% রূপ যদি আজ রওশিনের কাছে থাকতো, তবে কি ফাহিমও পছন্দ করতো রওশিনকে? পরক্ষণেই সব উদ্ভট চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল রওশিন। বিড়বিড়িয়ে বলে উঠল, দুনিয়াটাই এমন, যে যাকে চায় তাকে সে পায় না, তার গুরুত্বটাও বোঝে না। আফরা যেহেতু ক্যামেরা নিয়ে এসেছিল তাই অনেকগুলো ছবি তুলে নিল হাওরের। ইতিমধ্যে নিচ থেকে ট্রলারের ছাদে উঠে এলো ফারহান। কপালে ফারহানের বিন্যস্ত অল্প বিস্তর ঘাম। পুরো ঠোঁটগুলো কাঠ ফাটা রোদে শুকিয়ে গেলেও লালাভ ভাবটা যায়নি। চুলগুলো সুন্দরভাবে একপাশে আঁচড়ে রাখা। আফরার হার্টবিট মিস হয়ে গেল ফারহানকে দেখে। এই মানুষটার প্রতিটি মুভমেন্টেই ওকে বড় সড়োভাবে আকর্ষিত করে ফেলে। ফারহান এতক্ষণ নিচে ফাহিমের সাথে একান্তেই কথা বলছিল, অনেক সময় নিয়ে। এই দুই ভাইয়ের পেটে এত কি কথা কে জানে? আফরার হঠাৎ মনে হলো এই সময় যদি অগোচরে ফারহানের একটা ছবি না তোলা হয় তবে ঘোরতর পাপ হবে। ঘোরতর পাপ। এমন মুখ্যম সুযোগ আর কখনো নাও পেতে পারে। তাই সময় বিলম্ব না করেই অগোচরে ফারহানের কয়েকটা ছবি তুলে নিল আফরা। কিন্তু ওর ভাগ্য সহায় ছিল না আজ। শেষ ছবিটা তোলার সময় ক্যামেরার সাথে চোখাচোখি হলো ফারহানের। ধরতে পারলো যে কি করছে আফরা, তাই তৎক্ষণাৎ সে বাধা দিল আফরাকে। শীতল গলায় বলে উঠল, পারমিশন ছাড়া কারো ছবি তোলা ব্যাড ম্যানার্স জানেন না আপনি? যেখানে আমি ছবি তোলার ঘোর বিরোধী সেখানে আপনি নির্ভয়ে আমার ছবি তুলেছেন। আপনি কি ভাবছেন আপনাকে ছেড়ে দেব? আফরার ঠোঁটে সুচালো হাসি ফুটিয়ে এগুলো ফারহানের কাছে। মিনমিনিয়ে বলল, ছেড়ে না দিলে আমায় ধরে রাখবেন বুঝি? রাখতে পারেন, আই ডোন্ট মাইন্ড। ফারহান অবাক প্রসন্ন হয়ে আফরার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মনে মনে ভাবতে লাগলো, এমন এক্সট্রোভার্ট টাইপ মেয়ে এই প্রথম দেখলো ফারহান। আফরা এমন একজন মেয়ে যার মুখে কোনো বাদ নেই, অনায়াসেই যে কোনো কথা বলে দিতে পারে। ফারহান এবার সূক্ষ্মভাবে এড়িয়ে গেল আফরাকে। আর যাই হোক, এতগুলো মানুষের সামনে কিছুতেই অস্বস্তির শিকার হবে না এই আফরার কাছে। ট্রলার এবার টাঙ্গাউর হাওরের ওয়াচ টাওয়ারের সামনে থেমেছে। রৌদ্রের উত্তাপে ঝিকমিক করছে চারিদিক। টলটলে পানির দৃশ্যটা ওয়াচ টাওয়ারের কাছাকাছি আসার পর খানিকটা ঘোলাটে দেখা দিল। আফরা অদূরেই খেয়াল করলো ইট পাথরের তৈরি একটা সুন্দর ওয়াচ টাওয়ার। মাঝখানে সুন্দর গোলাকৃত করে সিঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে। আফরা রওশিনকে জিজ্ঞেস করলো, এখানে ট্রলার থামিয়েছে কেন রোশিন? ওয়াচ টাওয়ারের সামনে মূলত সুইমিং করার জন্যই ট্রলার থামায়। সবাই তো অলরেডি প্রস্তুত, তুমিও করতে চাও সুইমিং আপু? ঘোরাফেরা আর সুইমিং এই দুটোর প্রতি বিশেষ দুর্বলতা আফরার। পানি দেখলেই ওর ঝাঁপিয়ে পড়তে মন চায়। আর ফারহানকে সাথে সাতগাঁওয়ের বিলের সেই শেষ অভিজ্ঞতাটা মনে পড়তেই ওর মধ্যে ওয়েদার ডিমান্ডস মনোভাবটা চারা দিয়ে উঠল স্নায়ুতে। ফারহান ইতিমধ্যে লাইফ জ্যাকেট পরে ফেলেছে, সেই সাথে ফাহিম, সাব্বির আর শামসু। আফরাও এবার পানিতে নামবে বলে পণ করলো। যেই ভাবা সেই কাজ। আচমকা সবাইকে অবাক করিয়ে দিয়ে সে লাইফ জ্যাকেট না পরে ঝাঁপ দিল হাওরের টই টুম্বুর পানিতে। প্রথমে সবাই বিস্মিত হয়ে গেলেও ক্রমেই বোধ ফিরে পেল সবাই। মনে বাসা বাঁধল উদ্রেক। এই ভরা বর্ষায় কিভাবে লাইফ জ্যাকেট ছাড়া পানিতে ঝাঁপ দিল আফরা? কিছু হয়ে গেলে? ফারহান পুরো ব্যাপারটা ভাবার আগেই হঠাৎ পানিতে ঝাঁপ দিল। পানিতে ঝাঁপ দেওয়া দরুন টইটম্বুর শব্দটা কানে বাজছে সবার। এইমাত্র কি করলো এটা ফারহান? ফারহানের এই নতুন গুণের সাথে একেবারে অপরিচিত সবাই। ফারহান এবার সাঁতরেই চলে গেল আফরার কাছে। আফরা ততক্ষণে শীতল পানির সংস্পর্শে এক অন্য আনন্দ ছিল। তবে ওর আনন্দ নিমিষেই থমকে গেল গালে ঠাস করে কিছু একটা পড়তে। ফারহান থাপ্পড় মেরে চোখে। আফরা পানিতে ভাসতে ভাসতেই গালে হাত দিয়ে তাকালো ফারহানের মুখে। রাগে রিড়ি করছে ফারহানের শরীর। ঠোঁটজোড়া অল্প বিস্তর কেঁপে রক্তিম রং ধারণ করেছে। ফাহিম, সাব্বির, ইলা, মারুফ সহ সবাই অবাক ফারহানের এমন কাণ্ডে। এই প্রথম ফারহান কোনো মেয়েকে কষে চড় মারল, তাও কিনা এমন একজন যে ওদের অতিথি।
ছলছল করে উঠল আফরার চোখ, শিথিল হয়ে গেল ওর পুরো শরীর। পানিতেই গভীরে তলিয়ে যাওয়ার পূর্বেই ফারহান শক্ত করে ওর কোমর চেপে টেনে নিয়ে এলো নিজের কাছে, নিজের বুকের সাথে মিলিয়ে ধরল আফরার সিক্ত শরীর। ফারহান এমনভাবে ওকে চেপে ধরেছে যেন ছেড়ে দিলেই হয়তো চলে যাবে পানির গভীর অতলে, যা মোটেও নিতে পারবে না ফারহান। থমথমে গলায় সে বলে উঠল, আপনি কি পাগল আফরা? এভাবে লাইফ জ্যাকেট ছাড়া কি হিসেবে ঝাঁপ দিলেন? এখানকার গভীরত্বের কথা আন্দাজ আছে আপনার? তলিয়ে যেতেন পানিতে, নিজে তো মরতেনি, সাথে আমার নিঃশ্বাসটাও কেড়ে নিতেন। আফরার মস্তিষ্কের নিউরন অচল হয়ে গিয়েছে ছেলেটার কথায়। ফারহানের চোখে মুখে রাগের সাথে ভয় আর উদ্রেকের চরম রেশ। আফরা প্রথমে ফারহানের এমন ব্যবহার নিতে পারছিল না কোনোভাবেই। এতদিন ইগনোর করাও ঠিক ছিল, তবে ফারহান যে কখনো ওকে চর বসিয়ে দেবে এটাও ভাবতেই পারেনি। হু হু করে বইছে হাওরের বাতাস, পানিতে ভেসে থাকা দুজন মানবীর চোখের ভাষা ভিন্ন। যাই প্রথম ফাহিম দেখল অন্য নজরে। কিছু একটা আছে আফরা আর ফারহানের মধ্যে, যা অজান্তেই গভীর থেকে গভীরতর হচ্ছে আরও। নিজের পছন্দের মানুষের কাছ থেকে থাপ্পড় খাওয়ার পর স্বভাবতই একজন মানুষ সেন্টিমেন্টাল হয়ে পড়ে। আফরার ক্ষেত্রে সেই ব্যাপারটি চলে গিয়েছে অতিরিক্ত পর্যায়ে। পুরোটা জার্নিতে আফরা ছিল মুখ গোমরা করে। ফারহান প্রথম অনেক রাগ থাকলেও পরন্তু নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছে বেশ। এই একটা দোষ ফারহানের, রেগে গেলে মাথা কাজ করা বন্ধ করে দেয়। কখন ঠিক কী রূপ প্রতিক্রিয়া করা উচিত তা যেন ভুলেই যায় সে। ফারহান তাই পরবর্তীতে আমতা করে সরি বলল আফরাকে। বলল যে এভাবে সবার সামনে চর মারাটা উচিত হয়নি ওর। মারুফ, ইলা, সাব্বির, শামসু, রওশিন সবাই ফারহানের সাথে তাল মিলিয়ে আফরাকে অনুনয় বিনিময় করে চলল ফারহান ভাইকে মাফ করার জন্য। যতই হোক ওদের সবার চোখের মধ্যমণি ফারহান ভাই। এই পুরোটা সময় শুধু নির্বিকারে রইল ফাহিম, গভীর চিন্তায় মগ্ন সে। তখনকার ফারহানের বিরূপ ব্যবহার ভাবিয়ে তুলছে ওকে। ফারহান তখনই ভয়ঙ্করভাবে রাগে যখন ওর নিকটবর্তী কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা হয়। আপাত দৃষ্টিতে হিসেব করলে আফরা একেবারে দূরের কেউ ফারহানের। আসলেই কি তাই? আর যাই হোক, আজ ফারহান আর আফরা দুজনের মুখের সেই ভাবভঙ্গি দেখেছে ফাহিম নিশ্চিত ওদের মধ্যে কিছু একটা আছে, যেটা হয়তো গভীরতায় ছুঁই। কিন্তু ফাহিম কোনো ক্রমেই মানতে চাইছে না বিষয়টা। ফারহান ওর কাছে আপন ভাইয়ের থেকেও বেশি কিছু। ফারহান আহত অবস্থায় থাকলে নিজের সকল কার্যকর্ম ফেলে এসে ছুটে যায় ফারহানের কাছে ওকে রিকভার করার জন্য। একজন রাজনৈতিক নেতা হওয়ার দরুন কম গুলিবিদ্ধের শিকার হতে হয়নি ফারহানকে। এ সময় ফাহিম ছিল ওর পাশে। ফাহিম ফারহানকে এতটাই বিশ্বাস করতো যে আফরার সম্পর্কে প্রথম অনুভূতিটা সে জানিয়েছিল ফারহানকে। আর সেই ভাই ওর কাছ থেকে এত বড় সত্য লুকালো। যদি ফারহান আগেই বলতো যে দুজন দুজনকে পছন্দ করে, ফাহিম কল্পনাও করতো না আফরার ধারে পাশে ঘেঁষার। সেখানে দুটো মানুষই ওর ইমোশন নিয়ে খেলেছে। ফাহিমের মুখ দিয়ে এই প্রথম একটি অশ্রাব্য ভাষা বেরিয়ে এলো ফারহানের জন্য। সুযোগ হোক, ফারহানকে এর জবাবদিহিতা করতেই হবে যে কোনো। এতে বড় সত্যটা সে লুকালো। বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন অপরূপ লাগে দেখতে এই টাঙ্গাউর হাওর। নীলাদ্রি লেকের পাহাড়ি সৌন্দর্য হাওরের টলারে বসা প্রতিটি মানুষকে বিমোহিত করে তুলেছে। অদূরের এক প্রান্তে বসে আছে সাব্বির আর ইলা। আপাত দৃষ্টিতেই ওদের আচার আচরণ সবার কাছে সাধারণ মনে হলেও কেবল মারুফ আর রওশিন জানে পুরো ঘটনাটি। মারুফ এবার রওশিনের কাঁধে বাড়ি মেরে বলল, ওই চড়ুই দুইটা দেখলে মোর হিংসে হরে রৌশিন। চল তুই আর আমি মিলে আরেক জোড়া চড়ুই হয়ে যাই। রওশিন এবার মারুফের কান টেনে মারতেই মারুফ সুরে বলল, সাইরা দে বোন, আমি তো মজা করছিলাম। ওদের কাজকর্ম দেখে আফরার যেন হাসি থামছে না কোনো ক্রমেই। হাওরের এক পাশের উত্তরে হাওয়া সারা গায়ে হিম জড়িয়ে দিচ্ছে। ফারহান আর চোখে লক্ষ্য করলো আফরার প্রাণবন্ত হাসিকে। সে এতক্ষণ মোবাইলে আলাপচারিতায় মুশকুল ছিল। আজ বহুদিন বাদে কল দিয়েছে নিজাম সাহেব। পুনরায় সতর্ক করে দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। ফারহানের প্রাণশঙ্কা আছে, যা ফারহান ভালো মতোই জানে। তবুও মনে ওর কোনো ভয় নেই। সকল দুশ্চিন্তা, ক্লান্তি সব কিছু নিমিষেই যেন আফরাকে দেখলে উধাও হয়ে যায়। ফারহান এবার ফাহিমের কাছে বসে পড়ল। কথা বলতে যাবে, তবে ফাহিম খুব কড়াকড়িভাবে এড়িয়ে গেল ফারহানকে। ফারহান হঠাৎ হকচকিয়ে গেল নিজেরই ভাইয়ের এমন কাণ্ডে। হলোটা কি এই ফাহিমের?
সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ট্রলার এবার ছুটে চলল তাহেরপুর ঘাটের দিকে। আফরা ট্রলারের একদম প্রান্তে বসে রইল। পাশে বসলো ফারহান। জিজ্ঞেস করলো, কেমন লাগলো আজকে ট্রিপ? আপনার স্ল্যাব খাওয়া ছাড়া সবটুকু ভালো ছিল। আফরা বলল মিনমিনিয়ে। ফারহান হেসে ফেলল হঠাৎ, বলে উঠল, তো কী করতাম বলেন? আপনি যে ফার্মের মুরগি জানতাম, সেই সাথে ব্রেইনলেস ফার্মের মুরগি জানলে আপনার হাতই ছাড়তাম না। এখন বর্ষাকাল আফরা, হাওরের পানি এ সময় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। যেখানে ভালো সাঁতারুরাও লাইফ জ্যাকেট ছাড়া থাকতে পারবে না, সেখানে আপনি কিভাবে ব্রেনলেস ফার্মের মুরগির মতো ঝাঁপ দিলেন পানিতে? মুখ ক্রমশ লাল হয়ে গেল আফরার লজ্জায়। অপমানের মাত্রাটাও রিরিব করে বাড়ছে। তবে ফারহানকে অবাক করে দিয়ে আফরা কিছুই বলল না আজ। ফারহান ঠোঁটে দাম্ভিক হাসি ফুটিয়ে বলল, ব্যাপার কি আফরা? আপনি তো এখন আগের মতো আমার উপর ক্ষেপে যান না। অ্যাট এনি চান্স আমার উপর আসক্ত হয়ে পড়েছেন নাকি? শেষ কথাটা ফারহান বলল খানিকটা ঝুঁকে ফিসফিসিয়ে। আফরা চাপা স্বরে বলে উঠল, আসক্ত হলেই কি আর না হলেই বা কি? না হলে কিছু না, তবে আমার প্রতি যদি আসক্ত হন সেটা কিন্তু আমার কাছে অনেক কিছু। আফরা খপ করে তাকালো ফারহানের চোখে। ফারহানের চোখ অন্য কিছুই বলছে আজ, যা নিমিষেই আফরার হৃদয় কাঁপিয়ে তুলতে পারবে। হাওড়ের বাতাসের দরুন সমান তালে উড়ে চলেছে আফরার অবাধ্য চুল। বেগুনি সালোয়ার কামিজের ওড়নাও সেই সাথেই উড়ছে। ফারহান কিছুক্ষণ মেঘাচ্ছন্নভাবে আকৃষ্ট হয়ে রইল এই রূপে। মনে নিষিক্ত কিছু উন্মাদনা কাজ করছে। পরক্ষণেই নিজের কাণ্ড ভেবে নিজেরই অবাক হয়। আফরা নামে এই ভিনদেশি মেয়েটির হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ফারহান ঘোর বশতই আফরার চুলগুলো গুজে দিল কানের পিঠে। বরাবরের মতোই মিহিস্বরে বলে উঠল, সুন্দর। সন্ধ্যার সময়ে সবাই ঘাটে এসে পৌঁছালো। দিক বিদিক ছাড়িয়ে গিয়েছে আধারে। পশ্চিম আকাশের লালাভ আভা এখনো দৃশ্যমান। সবাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘাট থেকে নামলো। একে একে সবগুলো রেখে দিল গাড়িতে। তবে বিপত্তি বাঁধল রওশিনকে নিয়ে। বিকেল ঢলে পড়ার পরই রওশিন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। সকালে বেশ সকালে ওঠার কারণে ওর এ দশা। মারুফ গালে হালকা বাড়ি দিয়ে ডাকলো রওশিনকে। যতটুকু চোখ রওশিন খুলেছে বেশ কষ্ট করেই খুলেছে সে। রওশিনের বাসার রাস্তা যেহেতু ওদের বাসা থেকে একেবারেই উল্টো পথে, তাই এই অবস্থায় কাউকে বাসায় দিয়ে আসতে হবে ঘুমন্ত রওশিনকে। ফাহিম যাবে বলে মনস্থির করলো। ফারহানের গাড়িতে যখন ইলা আর আফরা ঢুকছিল, ফাহিম এক পলক আহত চোখে তাকিয়ে নিল রওশিনের দিকে। তারপর গাড়ির ইঞ্জিন স্টার্ট করে রওনা দিল রওশিনের বাড়ির উদ্দেশ্যে। ছিমছাম অন্ধকার। দুধারে উঁচু উঁচু গাছের পাতাগুলো হাওরের ন্যায় দুলছে আনমনে। চা পাতার এক কড়া ঘ্রাণ ভেসে এলো ফাহিমের নাক বরাবর। পাশেই ঘুমন্ত রওশিন, মাথাটা জানালার ধারে বেঁকে বসেছে। ঠোঁটটা সামান্য উল্টানোর কারণে কিউট লাগছে দেখতে। তবে মনে উথাল পাথাল ঝড় ফাহিমের। ফারহানের সেই বলা কথাগুলো, আফরার প্রতি ওর দুর্বল দৃষ্টিগুলো ক্রমেই ভাবিয়ে তুলছে ওকে। মন না চাইতেও সায় দিচ্ছে ওদের অন্তরের কোনো সম্পর্কের ব্যাপারে। এসব ভাবতে ভাবতেই গাড়ি এসে থামলো রওশিনদের বাসার সামনে। ফাহিম তারপর সিট বেল্ট খুলে দিল রওশিনের। এক পলক দেখে নিল ওর ঘুমন্ত মুখশ্রী। তারপর কোমল কণ্ঠে ডাক দিল, রোশিন, এসে পড়েছি আমরা, ঘুম থেকে ওঠো। প্রতিক্রিয়া দেখালো না সে। ফাহিম ছোট্ট করে শ্বাস ছাড়ল, আবার হালকা করে ডাক দিল রওশিনকে। বলল, রোশিন, আর কত ঘুমাবে তুমি? তখন এক অবাক কাণ্ড করে বসলো রওশিন। ঘুমের ঘোরে ফাহিমের গলা জড়িয়ে ধরতেই ফাহিম ভারসাম্যহীনভাবে পড়ে গেল ওর ওপর। নিজের ঠোঁট জোড়া অস্বাভাবিকভাবে মিশে গেল রওশিনের গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটে। ফাহিম হতভম্ব। ও স্নায়ু কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। নিজের উপর প্রচুর ভার অনুভব করতেই রওশিন যখন পিট করে চোখ খুলল, নিজেদের এমন অবস্থা টের পেতেই হুড়মুড়িয়ে ধাক্কা দিল ফাহিমকে। উত্তেজনায় অস্থির হয়ে গিয়েছে দুইজন। পুরো গাড়িতেই ভ্যাপসা আভাস। রওশিন অস্বস্তির দরুন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ও ভাবতেও পারেনি যে ঘুমের ঘোরে এমন কিছু করে বসবে। রওশিন একদণ্ড গাড়িতে থাকলো না। গাড়ির দরজা খুলে দ্রুত বাড়িতে ঢুকে গেল। এক পলকও তাকালো না সে ফাহিমের দিকে। এদিকে ফাহিম এখনও বাকরুদ্ধ। বেসামালভাবে সে হাত দিল নিজের ঠোঁট জোড়ায়। সেই সাথে চোখের পলক পড়াও যেন বন্ধ হয়ে গিয়েছে।
এক নাগাড়ে টানা 2 দিন ধরে বৃষ্টি পড়ছে শ্রীমঙ্গলে। দূর দূর যেখানেই তাকানো যায় শুধু সবুজের সমারোহ। বৃষ্টি পানিকণার আবেদনময়ী স্পর্শে সেই রঙগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। আফরা তাই টাঙ্গাউর হাওর থেকে ফেরার পর 2 দিন নেলসন টি এস্টেট থেকে বের হতে পারছে না। সেই সাথে ফারহানও লাপাত্তা 2 দিন ধরে। আফরা বার কয়েক ফারহানের ব্যাপারে জিজ্ঞেস করলো ইলাকে যে ফারহান কোথায়, তবে ইলা বিস্তারিত কিছুই বলতে পারলো না এই ব্যাপারে। কেননা ফারহান প্রায়শই এভাবে বৃষ্টির মৌসুমে উধাও হয়ে যেত হুট করে। ফারহান আসলে একটু ভবঘুরে ধরনের ছেলে। অবসর সময়ে সে প্রায়ই দেশ বিচরণের জন্য বেরিয়ে যেত। এতে খানিক অভিমান জমল আফরার মনে। কেননা ফারহান কথা দিয়েছিল যে এবারে ট্যুরে সে প্রতিটা পথ প্রান্তরে আফরাকে নিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু কথা রাখলো না ফারহান। এমনকি সে যে লাপাত্তা হয়ে গিয়েছে এর আগে বলেও গেল না আফরাকে। এদিকে সে কিছুদিন ধরেই লক্ষ্য করলো যে কিছু একটা হয়েছে ফাহিমের। সে রাতে রওশিনকে বাড়িতে দিয়ে আসার পর থেকে ফাহিম একেবারেই চুপচাপ হয়ে গিয়েছে। আফরা তাই বেশ সকাল করে উঠল আজ। বৃষ্টির গতি কমে শুরু হয়েছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। জানালা দিয়ে সমগ্র চা বাগানের একটা সুন্দর দৃশ্য চোখ ধাঁধিয়ে দিয়েছে আফরার। অদূরও বড় বড় দেবদারু গাছগুলো কেমন যেন নুইয়ে পড়ছে বাতাসের ধাক্কায়। আফরা তপ্ত শ্বাস ছাড়ল। একটা পাতলা ফিনফিনে চাদর গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। সরু করিডোরটা পার হলেই কাঠের সিঁড়ি, সেটা বেয়ে নিচে নেমে গেল। ডান পাশেই কিচেন রুমটি দেখা যায়। আজ বেশ সকালে উঠেছে বলে মিসেস নাবিলার দেখা পায়নি আফরা। তাই অগত্যায় নিজের আর ফাহিমের জন্য 2 কাপ কফি বানিয়ে ফাহিমের উদ্দেশ্যে পা বাড়ালো। ফাহিম বরাবরই সকালে ওঠে, আর যাই হোক এই 1 মাসে ফাহিমকে দেরিতে উঠতে দেখেনি আফরা। আফরা দরজায় শব্দ করতেই ফাহিম ভেতরে আসতে বলল তাকে। আফরার হাতে 2 কাপ কফির মগে স্পষ্ট দেখা যাচ্ছে স্টারবাক্সের লোগো। আফরা এরকম 1 সেট মগ আমেরিকা থেকে নিয়ে এসেছিল উপহার স্বরূপ। ঠোঁটকলে রয়েছে মুচকি হাসি। আফরা বিনয়ী সুরে বলে উঠল, গুড মর্নিং ফাহিম। মর্নিং। ফাহিম বলল মিনমিনিয়ে, মুখে বিস্ময়ের রেশ। আফরা কফির মগ এগিয়ে দিল, বলল, মেড বাই মি, ওয়ানা ট্রাই ইট? ফাহিম আফরার হাত থেকে মগটি নিয়ে নিল। মুখের অবাকতার ছাপটি এখনো যায়নি। মুখে দেওয়া মাত্রই নাকি সুন্দর একটা কফি স্মেল ভেসে আসলো। জিভে তা রাখতেই টের পেল এটার টেস্ট আসলেই অন্যরকম। এই বৃষ্টির মৌসুমে কফির মন্দ নয়। আফরা জিজ্ঞেস করলো, কফিটা কেমন লাগলো আপনার? রিফ্রেশমেন্ট এনে দিয়েছে। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ আমি রিভিউতে বড্ড বেশি কাঁচা। আফরার ঠোঁটে স্মিত হাসি ফুটে ওঠে, বলল, যে ওয়ার্ডটা শুনতে চেয়েছিলাম সেটাই বলেছেন, সো আই লাইক ইট। ফাহিম কোনো কথা বলল না। আজকাল রওশিন নামের মেয়েটি ওর অন্তরকে কেমন যেন নাড়িয়ে দিয়েছে। ফাহিম আজকাল যেদিকে যায় সেদিকেই কল্পনা করে রওশিনকে। সর্বত্রই টের পায় রওশিনের উপস্থিতি। বসতে গেলেও রওশিন, উঠতে গেলেও রওশিন। সেদিন চেম্বারে এক রোগীকে রওশিন ভেবে তো হ্যালোজেনেটও হয়ে গিয়েছিল। আফরার ডাকেও ধ্যান ফিরল এবার। আফরা প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। জিজ্ঞেস করলো, ইদানিং আপনি এত মন মরা হয়ে আছেন কেন ফাহিম? সেদিন ট্যুরের পর থেকেই দেখতে পাচ্ছি আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে কিছুটা। কি হয়েছে আপনার? ফাহিম মিহি হাসলো, জড়ানো গলায় বলল, যেমনটা আপনি আমার প্রতি বিহেভিয়ার চেঞ্জ করেছেন তেমনটাই। হঠাৎ অস্বস্তির বেড়াজাল ছড়িয়ে পড়ল সারা ঘরে। আফরা আনমনে নিজের হাত কচলাতে লাগলো। কথাটি সত্য। ওদের বিয়ে নামক ঘটনাটির উত্থানের পর দুজনের মধ্যে কথাবার্তার পরিবর্তন এসেছে। নষ্ট হয়ে গিয়েছে একটি সুন্দর বন্ধুত্বের সম্পর্ক। আফরার মাঝে মাঝে প্রচণ্ড রাগ হয় নিজের মম আর মিসেস নাবিলার প্রতি। কী প্রয়োজন ছিল এভাবে বিয়ে নামক চিন্তা মাথায় টেনে আনার? আবার মাঝে মধ্যে নিজের প্রতিও রাগ হয় যে ফারহানের পেছনে আফরা ইমম্যাচিওরের মতো এতটাই বিমূঢ় হয়েছিল যে ফাহিমের মনে যে ইমোশনস কাজ করছিল তার টেরই পায়নি। ফাহিম দীর্ঘশ্বাস ছাড়ল, বলে উঠল, বাসায় ভালো লাগছে না আফরা? বৃষ্টির জন্য টানা কিছুদিন বাসায়, একটু বোর তো লাগবেই। আপনি এসেছেন এমন এক মৌসুমে। বাংলাদেশের গড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট বিভাগের ভেতর এই শ্রীমঙ্গলে, আর এটা তো এমনিতেই বৃষ্টির মৌসুম। আপনি তো আবার আষাঢ় শ্রাবণ মাস থাকবেন বলে পরিকল্পনা করে এসেছিলেন, তাই বৃষ্টির মুখোমুখি কম বেশি হতেই হবে। বুঝলাম ব্যাপারটা, তবে কেন যেন মনে হচ্ছে আমার এখানে 2 মাস থাকা হবে না।
1 মাস অলরেডি হয়ে গিয়েছে। আর সর্বোচ্চ 10-15 দিন, তারপর আমি ফিরে যাব আমার গন্তব্যে। ফাহিম একরাশ হীনমন্যতা নিয়ে আফরার কথার পরিপ্রেক্ষিতে দৃষ্টিপাত করলো ওর দিকে। কফিতে আরও এক চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, আপনার গন্তব্যে মানে? আমার গন্তব্য বুঝতে পারছে না ফাহিম? যেখানে আমি বড় হয়েছি, যেটা আমার জন্মস্থান, যেখানে আমার লাইফ, ক্যারিয়ার সব কিছু, আমেরিকার ওয়াশিংটন ডিসি। ফাহিম মৌনতা কাটালো, কেননা ও অবগত ছিল ফারহান আর আফরার মধ্যেকার সূক্ষ্ম সম্পর্কের ব্যাপারে। তাই এইসব এড়িয়ে ওর হঠাৎ ফিরে যাওয়ার ব্যাপারটা ভাবিয়ে তুললেও ফাহিম কিছু বলল না। আফরা এবার বলল, অবাক হচ্ছেন তাই না, যে আমি 2 মাস থাকার পরিকল্পনা নিয়ে বিডিতে আসলেও কেন এত দ্রুত ডিসিতে ফিরে যাচ্ছি? প্রথমত, বিডিতে আমার অনিচ্ছাপূর্বক পাঠানো হয়েছিল। পরবর্তীতে এখানে একটা সুন্দর সময় স্পেন্ড করেছি আপনাদের সাথে। এখানকার প্রতিটা জায়গা, এখানকার লাইফস্টাইল, কালচার, আপনাদের আতিথেয়তা সব আমার মন ভালো করে দিয়েছিল। এক কথায় আমার লাইফের বেস্ট একটা মোমেন্ট স্পেন্ড করেছি আমি আপনাদের সাথে। তবে তিক্ত কথা কি জানেন, এখানে সবার নজর কাটতে পারলেও যার দৃষ্টি আমি চেয়েছি সেটা আমি পাইনি। রেন্ট্রি পাতার মধ্যে একজনের পিছে ছুটেছি। তবে আমার বুঝতে দেরি হয়েছে যে কান্ট্রি আমার না, সেখানকার কোনো কিছুই আমার হতে পারবে না। তাছাড়া আমার মম ড্যাড এখানে মেনলি পাঠিয়েছিল আপনার সাথে আমার বিয়ে দেওয়ার জন্যে, যা আমি জানতাম না। তবে পরবর্তীতে জেনেছি ওনারা হয়তো ভুলে গিয়েছিলেন যে আফরা নিজের মনের বিরুদ্ধে কোনো ডিসিশন নেয় না। তবু আমি একটা ডিসিশন নিয়েছিলাম ওনাদের কথা ভেবে। আমেরিকায় একটা ছেলে আমার ভালোবাসতো, এক কথায় প্রচণ্ড রকম ভালোবাসতো। ওর নাম ছিল এরিক। স্বভাবত আমেরিকানরা সহজে বিয়েই করে না, দরকার পড়লে আজীবন লিভ টুগেদারে থাকবে, বেবি কনসিভ করবে, তবু বিয়ে করবে না। কজ ওদের কাছে বিয়ে হলো একটা বেঁধে দেওয়া সম্পর্ক। তবুও এরিক আমার প্রস্তাব দিয়েছিল বিয়ের। কেন না করেছিলাম জানেন? আমার মম ড্যাডের জন্য। ওনারা আমার সব কিছু মেনে নিয়েছিলেন, আমার হ্যাং আউট, নাইট পার্টি, ডেটিং, বয়ফ্রেন্ড সব। কিন্তু একজন খ্রিস্টান ছেলেকে আমার লাইফ পার্টনার কখনোই মেনে নিবে না, নিতে পারবে না। আমিও মেনে নিলাম ওনাদের কথা। কাট কাট গলায় এরিককে বললাম, আমার ফিলিংস নেই তোমার প্রতি, আমি বিয়ে করে আমার ধর্ম পরিবর্তন করতে পারবো না। তো বলুন তো, আমি যদি ওনাদের জন্য স্যাক্রিফাইস করতে পারি, ওনারা কেন পারবেন না? আপনার সাথে আমার বিয়ে হবে না দেখে কালই ড্যাড কল দিয়েছে, বলেছে শীঘ্রই উনি টিকিট পাঠিয়ে দেবে এয়ারলাইন্সের, আমি যেন দ্রুত ব্যাক করতে পারি। এক নাগারে এতগুলো কথা বলে দম নিল আফরা। ঘন ঘন নিঃশ্বাস ফেলছেও। ফাহিম এতক্ষণ প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনলো আফরার। ধীরে ধীরে আবিষ্কার করতে পারলো আফরার লাইফস্টাইল, ওর পার্সোনাল লাইফ আর ওর ফিলিংসের ব্যাপারে। নিজের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আন্দাজ করে নিল কোনো না কোনোভাবে ফারহানের দ্বারা আফরা চরমভাবে হার্ট হয়েছে, যেটার মীমাংসা করা দরকার। কেননা ফাহিম কোনো জঘন্য ধরনের মানুষ না যে যাকে সে পছন্দ করতো তার খারাপ সে চাইবে। ফাহিম কফির মগে চুমুক দিল পুনরায়, বলে উঠল, কষ্ট নিয়ে চলে যাবেন না আফরা। আপনার মনে যে অস্থিরতাগুলো হচ্ছে সেগুলো কমিয়ে তারপর ফিরবেন। ফাহিমের এই কথাটি হৃদয়ে গেঁথে গেল ক্রমশ। আসলেই তো ফারহানের ব্যবহারে ও কেন মন খারাপ করছে। আফরা মনে মনে ভেবে নিল ফারহানের সাথে কথা বলবেও। ওর মনের অস্থিরতার বিহিত যদি কেউ করতে পারে সেটা ফারহান। ফাহিম বলে উঠল, তবে ফিরে যাওয়ার আগে আপনাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। কোন প্রশ্নে? সেটা না হয় সময় হলেও দেখে নিন। ফাহিমের চোখে মুখে রহস্যের ছাপ। আফরা সেই রহস্যময়তা ধরতে পারল না। যদি ধরতে পারতো তবে বুঝতে পারতো যে আফরা আর ফারহান দুজন কিভাবে ওর অনুভূতিগুলোকে ধূলিসাৎ করেছে। বৃষ্টির তেজ কমার দরুন আফরা পা বাড়ালো বাংলোর বাহিরে। আশেপাশে স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি হয়েছে। দুপুরে এখন 2:30 কি 3টা বাজে। ফাহিম বাসায় নেই, ইলা গিয়েছে প্রাইভেট পড়তে। মিসেস নাবিলা এতক্ষণ আপনার সাথে গল্প করছিল, কিন্তু কিছুক্ষণ আগে মিস্টার ইফাজ বাড়িতে আসাতে তাকে ভাত বেড়ে দিতে মগ্ন হয়ে পড়লেন। আফরা তাই বাংলোর বাহিরে পা বাড়ালো। দূর আকাশে ফুটে উঠেছে মিষ্টি রোদ্দুরের আভা। সেই আলো সমগ্র চা বাগানকে দিন দুপুরেই মায়ার রাজ্যে বানিয়ে দিয়েছে। আফরা পা বাড়িয়ে ফারহানের ছোট্ট কুটিরটিতে গেল। উঠানের এক সাইডে জংলা হয়ে আছে। সামনের কাঠের বারান্দার কাঠের একটি রকিং চেয়ার রাখা। দরজায় তালা ঝুলছে দেখে আফরা দীর্ঘশ্বাস ফেলল। জড়ানো কণ্ঠে বিড়বিড়িয়ে বলে উঠল, কোথায় আপনি কমরেড সাহেব? আপনার চিন্তায় এদিকে যে কেউ অপেক্ষায় আছে সেটার ধারণা আছে আপনার?
আজ রওশন খুব ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখেছিল দিন দুপুরে। সেদিন রাতে ফাহিম আর ওর অপ্রত্যাশিত চুমুর পর স্বপ্নে দেখেছিল যে ফাহিম কানে হাত দিয়ে উঠবোস ঘোরাচ্ছে আর সরি বলছে রওশনকে। যদি কে দোষ ফাহিমের ছিল না, এমনকি রওশনেরও না, তবু এই অস্বস্তির মাত্রা কাটিয়ে তোলার জন্যই রওশন স্বপ্নে ফাহিমকে না বলে দেয়। ফাহিম খুশিতে আরও এক দফা ওর গালে নিজের ঠোঁট স্পর্শ করতেই হড়বড়িয়ে উঠে পড়ে রওশন। কপাল দিয়ে টপ টপ ঘাম পড়ছিল। রওশনের বড় ভাই সাব্বির তা দেখে অবাক হয়ে যায়। একে তো ঠান্ডার দিন, তার উপর ওকে এত ঘামতে দেখে অনবরত প্রশ্ন করতে থাকে শারীরিক অবস্থা নিয়ে। তবে রওশন তা সূক্ষ্মভাবে এড়িয়ে নিজের রুমে চলে গেল। পড়ায় মন দেওয়ার চেষ্টা করলেও যেন পারল না। সে রাতের পর ফাহিমের সাথে একেবারেই দেখা হয়নি রওশনের। দেখা হবেই বা কীভাবে? রওশন তো সে রাতের পর মুখোমুখি হয়নি ফাহিমের, কলেজেও যায়নি, এমনকি যোগাযোগ করেনি ইলার সাথেও।